সবাইকে নমস্কার। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন বার্ষিক পরীক্ষা 2025 বিষয় হচ্ছে মৌখিক। তো আপনারা ইতিপূর্বে আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সবার খাতা আমরা পেয়েছি, যদিও সরাসরি আমরা মূল কপিটা মানে যেটা আপনাদের হাতে লেখা হার্ড কপি যেটা ওটা এখনো পাইনি। তো আমরা একটা কপি পেয়েছি, আমরা কিছু জ্ঞাত তো হয়েছি ইতিমধ্যে। তো এখন হচ্ছে আপনাদের সেই মৌখিক পরীক্ষা বা কনসালটেন্সি যেটা এটি রয়েছে। তো তো মৌখিক পরীক্ষায় আপনারা 1 থেকে 10 রোল নাম্বারধারী অর্থাৎ 10 জন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তো আপনাদের বিশেষ করে খাতায় কি লিখেছেন তার থেকে বড় কিন্তু এই মৌখিক পরীক্ষাটি। তো মৌখিক পরীক্ষা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজি এর উপরে আপনাদের প্রশ্ন হবেন এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার উনি সনাতন, পামিস্ট্রি এবং সংখ্যাতত্ত্ব উভয়ের উপর প্রশ্ন রাখার অধিকার রাখেন। বাকি রয়েছেন যেমন আমাদের অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মণ্ডল, উনি অধ্যাপক বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, ইনিও কিন্তু বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজির উপর প্রশ্ন রাখার অধিকার রাখেন। বাকি বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে শিক্ষক রয়েছেন শ্রদ্ধেয় জে কে দেব এবং নীরজকান্তি রয়, এরা আপনাদের সহযোগিতায় থাকবেন। এবং যদিও এখানে বলতে হবে যে আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে পরীক্ষা দিয়েছেন, তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারও কিন্তু আপনাদের একটু যাচাই করে নিতে চায়। তো সেক্ষেত্রে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষে জে কে দেব এবং নীরজকান্তি রয় ইনরা দুজন প্রশ্ন করবেন। আমি আপনাদের মাঝে আছি এবং আপনাদের ভয় দূর করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। তো আমাদের রোল নাম্বার 1 হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী, রোল নাম্বার 2 সুভাষ চন্দ্র রায়, রোল নাম্বার 3 শ্যামল কান্তি মণ্ডল, রোল নাম্বার 4 প্রদীপ কুমার মণ্ডল, রোল নাম্বার 5 হচ্ছে সুব্রত মল্লিক, রোল নাম্বার 6 হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 7 হচ্ছে প্রসেনজিৎ পোদ্দার, রোল নাম্বার 8 হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী, রোল নাম্বার 9 অনির্বাণ দেব, রোল নাম্বার 10 সুনন্দা পাল। তো এই 10 জন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যথারীতি আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণও করছেন। তো আমি আশা করব যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি যেহেতু আপনাদের একটি প্রাণের সংগঠন বা প্রাণের প্রতিষ্ঠান, তো সেখানে আপনাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এই মহান জ্যোতিষশাস্ত্র যেটা আপনারা অধ্যয়ন অধ্যাপনা করেছেন সেটির উপরে বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজির উপরেই আপনাদের এই মৌখিক পরীক্ষা হবে। তো এর উপরে আপনারা প্রশ্নের উত্তর দিতে বিশেষ করে সর্বদা প্রস্তুত থাকবেন। আপনাদের পরীক্ষা ভালো হোক, সুখী সমৃদ্ধিময় জীবন কামনা করছি এবং জ্যোতিষ জগতে অদূর ভবিষ্যতে আপনারাও বিশেষ করে জ্যোতিষের এই কাণ্ডারি হয়ে আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো সবার মঙ্গল হোক, সবার জয় হোক। তো এবার এই মৌখিক পরীক্ষার বিষয়ে আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য শিক্ষক অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মণ্ডল আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? আমরা সবাই শুনি, এখন আপনি বলেন। এখন প্রশ্ন শুরু করব প্রেসিডেন্ট সাহেব? না, প্রশ্ন শুরু করার সময় নাই। এখন প্রশ্ন হলো, আমি বলিনি, তারপর আপনি বলেন। আচ্ছা বলেন। যারা পরীক্ষা দেবেন তাদেরকে সংখ্যাতত্ত্বের উপরে
প্রত্যেকে যারা প্রশ্ন করবেন শিক্ষক বিন্দু তারা হ্যাঁ। একটি প্রশ্ন করবেন সংখ্যাতত্ত্ব থেকে, একটি হস্তরেখা থেকে, আর একটি হইল সনাতন থেকে, সনাতন জ্যোতিষ থেকে। অর্থাৎ এক একজনের 3টা প্রশ্ন করবেন, ঠিক আছে? বেশিও করতে পারবেন, কিন্তু বিষয়টা হলো যে এই 3টা প্রশ্ন এক একজনে করলে অনেক সময় ব্যবহৃত হয়। তাহলে আমরা আছি কয়জন? 3 জন, 4 জন, 5 জন, 3 5 15টা কোশ্চেন করা হয়। বিষয়টা হইছে এখন এই বিষয় আপনার পরীক্ষা কিভাবে নেবেন সেই বিষয় আপনার কি করণীয়, তারা কি করবে সেদিন সেটা জানাবেন। আমার মনে হয় যে আমরা একটা করে প্রশ্ন করি, একজন টিচার একটা প্রশ্ন করুক, হয় সংখ্যাতত্ত্ব, নয় সনাতন, নয় পামিস্ট্রি, এই যে কোনো একটা করুক, বা 5 জনে একটা 2টা করুক। একজনের পক্ষে একটা স্টুডেন্টের পক্ষে 2 জন টিচার পড়লো, পামিস্ট্রি পড়ে বা নিউমোলজি পড়ে, 5 জনে মোট 5টা প্রশ্ন হোক। দেখুন, আমরা এইগুলো আলোচনা আমার মনে- এখানে না করি, আমরা কথা হচ্ছে সেই অনুযায়ী কাজে চলে যাই। ঠিক আছে, তো এইভাবে করলে কি ভালো হয় কিনা দেখেন, সময় তাহলেই হবে, কারণ সবাই দক্ষ, সময়ের সাথে আছে। হ্যাঁ, এক একজনের 10-20-15 মিনিট কিলো অনেক সময় যাবে। তাহলে এখন শুরু করেন প্রেসিডেন্ট সাহেব। আচ্ছা স্যার, তাহলে বিষয়টা হচ্ছে কি আমরা জানলাম, এখন জয়ন্তর কাছ থেকে, নীরজের কাছে কিছু শুনি। ওরা তো পরিশ্রম করছে। বলেন। জয়ন্তবাবু মিউট রয়েছে। নীরজ বাবু বলুক। জীবন্তদা মিউট রয়েছে আপনার। নমস্কার। হ্যাঁ, গুরুজিকে প্রণাম এবং আমার প্রেসিডেন্ট স্যারকে আদাব জানাচ্ছি, গৌরাঙ্গ মন্ডল স্যারকে আমি প্রণাম জানাচ্ছি। এছাড়া এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যারা কারিগরি সহায়তা করছে তাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা নেওয়া পরীক্ষার্থীরা বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি অ্যান্ড একাডেমিতে যে পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষাটি অতি সুন্দরভাবে এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছে। ইতিমধ্যে আমরা 3টি লিখিত পরীক্ষা শেষ করেছি এবং এই মুহূর্তে আমরা মৌখিক পরীক্ষায় যাব। তো আশা করছি সবাই মৌখিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যেরকম প্রাণবন্তভাবে পরীক্ষা দিয়েছেন, সবাই পরীক্ষা দিবেন। সবাই আপনারা যারা প্রশ্ন করবেন তাদের প্রশ্নটা ভালো করে অনুধাবন করে সেই মোতাবেক প্রশ্ন উত্তর দিবেন, এবং পরীক্ষা শেষে কেউ বেরিয়ে যাবেন না। টোটাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার আছে, আমাদের গুরুজি আছে, তাদের সবার আশীর্বাদ নিয়ে আপনারা যাবেন এবং আপনাদের সবার জীবন সামনে শুভ হোক সেই প্রত্যাশা আমি রাখছি। ধন্যবাদ। নীরজকান্তি রায়। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি সদ্য প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বক্তিয়ার স্যার, মহাসচিব ডক্টর কেসি পাল স্যার, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসি পাল, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শ্রদ্ধেয় অধ্যাপক জিএল মন্ডল স্যার, উপস্থিত আমাদের প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজকে একটি বছরের সাধনার চূড়ান্ত পর্যায়ের দ্বার প্রান্তে। একটু পরেই আপনাদের চূড়ান্ত পরীক্ষা, মানে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রথম বছর সমাপ্তি, প্রথম বছরের শিক্ষা সমাপ্তি হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসি পালের নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায় যাদেরকে তৈরি করার চেষ্টা করেছি, আর তার ফলশ্রুতি আমাদের প্রেসিডেন্ট স্যারের হাসি মুখ আমরা দেখতে পেয়েছি। আমরা মনে করতেছি যে এখানে আমরা সফল। বিভিন্ন পর্যায়ে স্যারের অনুপ্রেরণামূলক কথাবার্তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমি বিশ্বাস করি স্যার যে প্রত্যয় ব্যক্ত করেছেন যে এখান থেকে প্রত্যেকেই একজন সফল জ্যোতিষী হয়ে উঠবেন, এই প্রত্যাশা আমারও।
আপনারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা অংশগ্রহণটাই বড় কথা, পাস ফেল সেটা পরের জিনিস, কিন্তু এতে অংশগ্রহণ করার পর আপনার আত্মবিশ্বাস যে দ্বিগুণ বেড়ে গিয়েছে তা আপনি একটু পরেই টের পাবেন। এই আত্মবিশ্বাসটা এজ এ অ্যাস্ট্রোলজার খুবই প্রয়োজন। আপনি কিভাবে অডিয়েন্স ফেস করবেন, তো আমি বেশি কথা বাড়াবো না। আর প্রশ্ন করার ক্ষেত্রে প্রেসিডেন্ট স্যার বা গুরুজি যে নির্দেশনা দিবেন সেই মোতাবেকই হবে। আপনারা আত্মবিশ্বাসের সাথে আমাদের এই মৌখিক পরীক্ষাটা শেষ করুন, তারপরে আমাদের গুরুজি মহোদয়দের আশীর্বাদ নিয়ে এখান থেকে যাবেন। যদিও দুজনের সমস্যা ছাড়া বাকি সবাই উপস্থিত থাকবেন শেষ পর্যন্ত। চূড়ান্ত পরীক্ষা অবতীর্ণ হওয়ার পর আপনারা সামনের বছর নতুন একটা কোর্সে আবার পদার্পণ করবেন, আপনারাও এই জায়গায় চলে আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করি। এবং এই সুন্দর একটি কম্বিনেশনের মাধ্যমে যারা কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে এই আয়োজনটাকে সফল করেছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এর পিছনে যারা ক্যামেরায় নেপথ্যে যারা কাজ করেন তাদের কথা কেউ বলে না, কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তাদেরকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যার, শ্রদ্ধেয় গুরু। এবার মাননীয় প্রেসিডেন্ট স্যার আপনি কিছু বলুন। আচ্ছা, এখন আসলে আমরা পরীক্ষা শুরু করতে যাব। সুব্রত মল্লিক যোগদান করেছে। আমরা প্রত্যেককে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটার সঠিক যদি উত্তর আপনার জানা থাকে আপনি প্রশ্নটা দেবেন, যদি না জানা থাকে আপনি ভুল দেওয়ার চেষ্টা করবেন না, বলবেন স্যার অন্য কোশ্চেন করেন। থ্যাংক ইউ। তাইলে আমরা শুরু করবো স্যার। হ্যাঁ, তাইলে সুব্রত মল্লিককে দিয়ে শুরু করি। হ্যাঁ, সর্বপ্রথম রোল নাম্বার 5 সুব্রত মল্লিক। সুব্রত মল্লিক, আপনি সংখ্যা তত্ত্বের উপর আপনাকে কোশ্চেন করব। এক সংখ্যা কার সংখ্যা? কোন গ্রহের সংখ্যা? রবি। রবি 3টি শুভ অশুভ দিক বলুন। মিউট আছে, শুভটা বল। মিউট হ্যাঁ, আছে। শুভ বলে। ও সরি, হ্যাঁ। রবি স্যার, শুভ হচ্ছে স্যার, রবি শুভ হলে পরে নেতৃত্ব প্রাণে সফল হয় ব্যক্তি, তার আত্মবিশ্বাস বেশি থাকে, সাহসী, উদ্যমী। আচ্ছা, থ্যাংক ইউ। এখন হস্তরেখার উপর কোশ্চেন করব। বিবাহ রেখা হাতের মধ্যে কোথায় থাকে? তার হাতের কনিষ্ঠাঙ্গুলির নিচে এবং কনিষ্ঠাঙ্গুলির নিচে। ওটাকে কোন পর্বত বলা হয়? এটাকে বলা হয় বুধ। হ্যাঁ, বুধের পর্বত বলা হয়। এখন যদি আমার 2-3টা বিবাহ রেখা থাকে তাহলে আমার বিয়ে কি সাইপ্রেসটা হবে? না স্যার, 4 বছর তো হওয়ার কথা না স্যার, 2-3টা হলে পরে সর্বোচ্চ 2-3টা হওয়ার কথা। কিন্তু স্যার যেটা বেশি হচ্ছে, যেটা বেশি স্পষ্ট সেটা হবে। যে রেখাটা মেচুর, যে রেখাটা অপেক্ষাকৃত মানে বড় অথবা পুষ্ট, এইটা বিবাহ হয়। আর বাকিগুলি কি হয়? বাকিগুলা স্যার মনে পড়ছে। বাকিগুলি ছোটখাটো প্রেম হয়, পরকীয়া হয়, এইসব বিষয়গুলি হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হলো সনাতন জ্যোতিষের আপনাকে কোশ্চেন করব। সেটা হলো আবার সেই মেষ রাশিতে, মেষ রাশির অধিপতিকে? মঙ্গল। এটা মনে পড়ছে। আচ্ছা, আরেকটা বলবো? না না, ঠিকই বলেছেন, বৃষ একটু রাশির জোরে অধিপতি বলেন। মঙ্গল। হ্যাঁ, মঙ্গল। আচ্ছা, মঙ্গল গ্রহ কোথায় তুঙ্গি আর কোথায় নিচস্থ, দুর্বল? মঙ্গল গ্রহ চন্দ্র স্যার, এটা মনে পড়ছে না স্যার।
কর্কট, আচ্ছা যাও, মানে আর মকরে বেশি তুঙ্গে সময় নাই, স্যার। ঠিক আছে। মকরে হ্যাঁ, তুঙ্গে, বলেন বলেন বলেন। হ্যাঁ, মকরে হ্যাঁ, তুঙ্গে, বলছো তো মকরে তুঙ্গ বলছে। মকরে তুঙ্গি, হ্যাঁ, তাইলে মকরে। নিচস্থ কোথায় হবে তার উল্টায়? উল্টা স্যার, উল্টা কোন রাশি? কর্কটে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এরপর কোশ্চেন করবেন গৌরঙ্গলাল মন্ডল, সুব্রত মল্লিককে। সুব্রত বাবু নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আমরা যে নক্ষত্র জ্যোতিষ আমরা পড়ছি, যে ভারতীয় যে আপনার পড়ছেন নক্ষত্র, এই 13 নম্বর নক্ষত্রটা কোন গ্রহের আওতায়, কোন গ্রহের অধীন, এবং নক্ষত্রটার নাম কি? 13 নম্বর নক্ষত্র। 13 নম্বর নক্ষত্র। স্যার এটা কি পারবেন না পাল্টা দেবো? পাবো না স্যার। আচ্ছা, মনে পড়ছে না স্যার এই মুহূর্তে। এই যে ভরণী নক্ষত্র কত নম্বরে? স্যার এটা আমি পাবো না স্যার, মনে পড়ছে না স্যার। তাহলে নক্ষত্র আচ্ছা, হাতের ভিতরে এই যে শুক্রের স্থান, এই শুক্রের এই জায়গা যদি তিল থাকে, হ্যাঁ, শুক্রের জায়গাটা আমরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। দেখা যায় আপনার যারা দেখছেন, হ্যাঁ, শুক্রের জায়গাতে তিল থাকে, তাহলে ওই তিলে কি হয়, কি উপকার কি ক্ষতি হয়? তিলে হলে পরে তাতে স্যার ক্ষতি হয় স্যার, ব্যক্তি বিলাসী হয়, মানে অতিরিক্ত বিলাসী হয়। হাতের ভিতরে তিল থাকলে তার যে কোনো জায়গার কার্যক্ষমতা, গ্রহের বা যে কোনো জায়গার রেখার চিহ্নের কার্যক্ষমতা কমায় দেয়। তিল শুভ ফল দেয় খুব কম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, স্যার, মানে এই যে হাতের ভেতর যে আপনাদের যে আছে শিরোরেখা, এই শিরোরেখাটা যদি ভগ্ন হয়, মাঝখানে কাটা দাগ বা ভাঙা, তাহলে এই জাতকের উপর কি প্রভাব পড়ে? মনে পড়ছে। আচ্ছা, যাক, ওই শিরোরেখা ভাঙা থাকলে যে অবস্থায় থাকে তার সেই জায়গা অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করে। সোজা কথা উত্তর, বিস্তারিত গেলে সবাই পারা যাবে না, যে তার সেই কাজে বাধা সৃষ্টি করে, তার যে চলার পথ, যে কোনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, এটা বোঝানো করে পরীক্ষার সংখ্যা তত্ত্ব বলেন। আচ্ছা, আজকের দিনটা 12 তারিখ, এই সংখ্যা তত্ত্ব অনুসারে কোন গ্রহের অধিপতি? 12 তারিখ তো স্যার 3 হচ্ছে বৃহস্পতির অধিপতি। 12 বৃহস্পতি আজকে প্রভাবান্বিত। এখন আজকের দিনে আপনার যে নামের সংখ্যা, এটা তো জানেন, সেই অনুসারে কি আপনার এই ফেভার পড়ছে না ডিসফেভার? 3 সংখ্যাটা কি আপনার লাইফে বা আজকের দিনে এই ফেভারেবল না ডিসফেভারেবল? এটা আমার সাথে সমান স্যার, এটা হ্যাঁ, মানে সম স্যার আমার সাথে, আমার সাথে। আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা, যাক, আচ্ছা, এখন প্রশ্ন করবেন এখন নীরজ কান্তি রায়। আমি বলছি প্রত্যেক বিষয় থেকে, সংখ্যাতত্ত্ব থেকে একটি, সনাতন জ্যোতিষ থেকে একটি, এবং হস্তরেখা থেকে একটি, 3টি করে প্রশ্ন দিতে হবে। কিন্তু প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর কি আপনার বুঝিয়ে দেওয়া বলা দরকার নাই। প্রশ্ন করবেন, সে উত্তর যা দিচ্ছে সেটা আমরা নিচ্ছি। সুব্রত বাবু, আপনার নিজের রাশি কি আপনি জানেন? আমার রাশি কর্কট। কত নম্বর আছে? 4 নম্বর আছে স্যার। 4 নম্বর আছে, ধন্যবাদ। আপনার রোল নাম্বার কত ছিল? 5। 5কে সংখ্যা থেকে কি বলা হয়? বুধের অধিপতি, বুধ গ্রহ। আরেকটা বলে। 5কে আরেকটা তো মনে পড়ছে।
আচ্ছা, বালক ঠিক আছে। বুধ তো স্যার বালক গ্রহ। আচ্ছা ঠিক আছে। আপনি বলুন যে আমাদের হৃদয় রেখা কোন জায়গা থেকে উত্থিত হয়? হৃদয় রেখা স্যার মঙ্গল থেকে উৎ- হাতে দেখায় দেন, হাতে দেখায় দিয়ে দিন। এইটা স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনার হয়েছে, নীরজকান্ত বাবুর হয়েছে কোশ্চেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন করবেন জয়ন্ত দেব। জয়ন্ত দেব স্যার বলেন। আচ্ছা, সুব্রত বাবু, কন্যা রাশির অধিপতি কে? রাশির অধিপতি বুধ স্যার। বুধ। মেষ রাশির রাশি চিহ্ন কি? মেষ রাশির প্রতীক কি? মেষ রাশি স্যার ভেড়ার মাথা। হেরার মা, ঠিক আছে। চন্দ্রকে রাশি আমাদের যে গ্রহ আছে ছয়টা, তার মধ্যে চন্দ্রকে তার কারকতা কি বোঝানো হয়? পিতৃকারক, ভাতৃকারক, মাতৃকারক, কোনটা বোঝানো হয়? মাতৃকারক স্যার, চন্দ্র মাতৃকারক। 10 তারিখে যে ব্যক্তি জন্ম হয়েছে তার ড্রাইভার নাম্বার কত হবে? 1। 25 তারিখে যে ব্যক্তি জন্ম হয়েছে তার ড্রাইভার নাম্বার যে নাম্বারটি হবে তার অধিকর্তা গ্রহ কোনটি? স্যার নেটওয়ার্কের কাছে কেটে গেছে স্যার। স্যার তারিখটা 25 তারিখ। 25 স্যার, 25। হ্যাঁ, 25 তারিখে জন্ম ব্যক্তির যে ড্রাইভার নাম্বার পাবো তার অধিকর্তা গ্রহ কি? কেতু স্যার, 7। 25 হচ্ছে 7, কেতু। যে কোনো একটা চলরাশি চৌরাশি স্যার, 400 এই মতো বলতে পারবো না হিসাবটা। আচ্ছা, হস্তরেখায় বৃহস্পতির আঙ্গ কোনটাকে বলা হয়? কে বলবেন? তর্জনী হস্তরেখায় চন্দ্রের ক্ষেত্র কোনটি? স্যার, নেটওয়ার্কে কেটে যাচ্ছে স্যার, আপনি কথা স্যার বোঝা যাচ্ছে না আপনার কথা। আর মনে হয় কমপ্লিট। যেমন তো স্যার নেটওয়ার্কের প্রবলেম মনে হয় স্যার। চন্দ্রের ক্ষেত্র বলছিলাম। চন্দ্রের ক্ষেত্র স্যার, হ্যাঁ, হস্তরেখায় চন্দ্রের ক্ষেত্র কোন জায়গাটা? এটা স্যার। ঠিক আছে, তাহলে স্যার আমার প্রশ্ন শেষ। জি, এবারে স্যার কেসিপাল স্যার প্রশ্ন করবেন। আমি আর কি প্রশ্ন করব, যেহেতু ভরণী নক্ষত্রের অধিপতি বলতে পারেননি, তো সুব্রত মল্লিক, আপনি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে পরীক্ষা দিলেন, উত্তীর্ণ হলে জ্যোতিষশাস্ত্রী উপাধি পাবেন। তো আপনি জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিয়েছেন কোথায়? বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো আপনার রোল নাম্বার কত? 05। 05। তো 5 কিসের সংখ্যা? এটা বুধের সংখ্যা। বুধের সংখ্যা। হ্যাঁ। তাহলে আপনার রোল নাম্বার 5। তো বুধের যে প্রণাম মন্ত্রটি রয়েছে এটা কি বলতে পারবেন? আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে নবগ্রহ স্তোত্রটি পাঠ করি, নবগ্রহ স্তোত্র। তো সেইখানে বুধের প্রণাম মন্ত্রটা কি পড়ে দেখেন তো, মনে পড়ে কিনা? ওং প্রিয়ঙ্গুকুলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম
সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনা সুতম। বুধ কিসের কারক? আর বুদ্ধিমত্তা, যোগাযোগ। বুধের দুটো রাশি, সে দুটি কোন কোন রাশি? নিজস্ব ঘর কোনটা কোনটা? বুধের হচ্ছে স্যার মেষ আর বৃশ্চিক। বুধের sorry, নিজ গৃহ কোনটি? বুধের নিজে গৃহ। বুধের রত্নের নাম কি? বুধ গ্রহের রত্নের নাম কি? বুধ গ্রহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোন রত্ন ব্যবহার করি? স্যার ধন্যবাদ স্যার, বেশি কোশ্চেন করেন না, ও আমরা পারতেছি না, সমস্যার মধ্যে আছে। হ্যাঁ, ঠিক আছে, তো ধন্যবাদ। আপনি অনুষ্ঠানে যান, আপনার আসলে চঞ্চলতায় আমার স্যার পুরো কার্যসূচি একটু আগে শেষ হলো স্যার। পারিবারিকভাবে ডিস্টার্ব আছে। জানি আপনি দৌড়ে যে কারণে আসছেন, এর ভিতর সে তো টাইমের অনেক ভালো সঙ্গে পাচ্ছে। মিল রেখে, জি। তো এটা এমন কোনো বিষয় নয়, আমরা এটা সাধারণ দৃষ্টিতে দেখব। জি, তো জি, আপনি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন সুন্দর হোক এই প্রত্যাশা। নমস্কার। সুনন্দা আছে নাকি? সুনন্দা নাই না, উনি যোগদান করে তারপরে জানাবেন। এবার আচ্ছা। প্রস্তুতি নেবেন স্বপন এক কুমার নাম্বার। চক্রবর্তী, রোল নাম্বার 1। এক। স্বপন কুমার চক্রবর্তী কিন্তু একজন কুমার মানুষ। হ্যাঁ, নমস্কার। তো আচ্ছা, দেখা যাক। আপনাদের সংখ্যা তত্ত্বের কোশ্চেন আমি একটা কথা একটু বলি, দেখুন আপনারা অনলাইনে ক্লাস করেছেন, সবসময় একে অপরের সঙ্গে আপনারা কথা বলেছেন, আপনারা তো শূন্য ছিলেন না। তাহলে কথা বলতে যেমন সুব্রত বাবুর মুখমণ্ডল দেখলেই বোঝা যাচ্ছে যে উনি ঘাবড়ে গেছেন। তো এটি কেন? এখানে তো আমরা আছি নাকি, এই ভাবটা আসবে কেন? আপনাদের যদি 5 জন ক্লায়েন্ট একসঙ্গে আসে, মনে করবেন এখানে 5 জন ক্লায়েন্টই আসছে পরামর্শ নিতে, তাহলে আপনাদের এই দুর্বলতা আসছে কেন? এই দুর্বলতা কাটানোর চেষ্টা করুন প্রত্যেকে, আশা করি আপনাদের ভাইবা ভালো হবে। নেন স্যার। স্বপন বাবুর সংখ্যা তত্ত্বের উপর কোশ্চেন। স্বপন দত্ত, আপনি কি মানে সে লুসু গ্রেড করছেন? না, না স্যার, লুসুকিন করি নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা দুই সংখ্যার, হ্যাঁ স্যার। দুই সংখ্যা, এই গ্রহটা কিসের সংখ্যা? কোন গ্রহের সংখ্যা? চন্দ্রের। চন্দ্র যদি ভালো থাকে তাহলে কি হয়, আর খারাপ থাকলে কি হয়? চন্দ্র ভালো থাকলে আপনার তার ব্যবসা বাণিজ্য আপনার এগুলো ভালো হবে, আর খারাপ থাকলে আপনার আপনার মান মর্যাদা এগুলো আপনার ক্ষুণ্ণ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো সনাতন জ্যোতিষী কর্কট রাশির অধিপতিকে কর্কট রাশির অধিপতি হচ্ছে যে চন্দ্র। এই চন্দ্র কোন জায়গায় তুঙ্গি আর কোন জায়গায় দুর্বল? কর্কটে আপনার এটা চন্দ্রের তো আপনার কর্কট রাশি, এটা জলরাশি। প্রশ্নটা আবার বলবেন স্যার। বলছি যে কর্কট রাশির অধিপতি কে, এটা পারছেন। তারপর কর্কট রাশি, হ্যাঁ, যে গ্রহ চন্দ্র, এ কোথায় কোথায় বলবান আর কোথায় দুর্বল? কর্কট আপনার মানে জলরাশিতে, আপনার মানে চন্দ্রের তো একটা ঘর স্যার। কোন ঘর? মিশন কর্কট, আপনার কর্কটে আপনার চতুর্থ ঘর। মেষ, বৃষ, মিথুন, কর্কট চতুর্থ ঘর। চতুর্থ ঘরের কথা বলছি না, স্বপন বাবু বুঝতে হবে চন্দ্র কোথায় তুঙ্গস্থ হন, কোথায় নিচস্থ হন, এটি জিজ্ঞেস করেছেন। ও আচ্ছা, চন্দ্র আপনার
আচ্ছা কোটা বাদ দিয়ে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, আরেকটা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করেন। আচ্ছা বলেন তো, মিথুন রাশির অধিপতি কে? মিথুন রাশির অধিপতি হচ্ছে যে ম্যাচ বিষয় মিথুন, বুধ। বুধ। বুধের সংখ্যা কত? বুধের সংখ্যা 5। 5। তাহলে এই যে বুধ, এ কোন কোন রাশিতে তুঙ্গস্থ হয়, কোন কোন রাশিতে নিচস্থ হয়? বুধ সক্ষেত্রে আপনার মানে তুঙ্গস্থ, কন্যায় বুধ আপনার মূল ত্রিকোণ, কন্যায়। আর আর দুর্বল? দুর্বল নিচস্থ হচ্ছে কোথায়? মিথুনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এই যে বুধের ঘর কয়টি দ্বাদশ রাশিতে? কিসের ঘর স্যার? বুধ বুধ বুধের ঘর আপনার ম্যাচ বিষয় মিথুন, দুটি স্যার, কোথায় কোথায়? মিথুন এবং কন্যা। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো বল। হৃদয় রেখা ভাঙ্গা বা কাটাকাটি থাকলে কি হয়? হৃদয় রেখা স্যার এখান থেকে উঠে ভাঙা থাকলে, যে বয়সে ভাঙা থাকবে ওই বয়সে তার দুর্ঘটনা হতে পারে এবং যে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, ভাগ্য বিপর্যয় করতে পারে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। এখন এই যে হৃদয় রেখা হ্যাঁ স্যার, কোন জায়গা থেকে ওঠে? হৃদয় রেখা রাহু রেখা থেকে উঠে স্যার, রাহু স্থান থেকে, কোথেকে? বা শুক্রের স্থান থেকে, শুক্র এবং রাহুর মাঝখান থেকে, এই যে জয়েন্ট এখান থেকে, এই যে দেখাচ্ছি স্যার, এইখান থেকে। দেখি না, আপনি দেখেন, আমি দেখি না, আপনি দেখেন। এখান থেকে, ওখান থেকে উঠে? না এখান থেকে, এই যে হৃদয় রেখা এখান থেকে, এই কনিষ্ঠ আঙ্গুলের ঠিক আছে। হ্যাঁ, এই জায়গা থেকে, হৃদয় রেখা। প্রয়োজনে 2 বার শোনেন, কিন্তু শুনতে ভুল হলেও উত্তর ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে কোশ্চেন করবেন আমাদের গরুমগোলাল স্যার। গরুমগোলাল স্যার, প্রশ্ন খালি করে ছেড়ে দেবেন, আপনার উত্তর হ্যাঁ না এটা আমরা নেব, আপনার বলতে হবে না। বলেন তখন বাবু। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে 25 নাম্বার যে নক্ষত্রটা, এই নক্ষত্রটার নাম কি? 25 নাম্বার পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা কোন গ্রহের অধিপতি? বৃহস্পতি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে আমাদের এই যে মধ্যম আঙুল, এই মধ্যম আঙুল যদি মাথা মানে এই যে এই শেষ পর্ব, এটা অনেকে প্রথম পর্ব বলে, আবার তৃতীয় পর্ব বলে, যে যেটা শিখে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এটা যদি বাঁকা থাকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। এটা যদি বাঁকা থাকে ডান দিকে, তাহলে ওই জাতকের জীবনে কি প্রভাব পড়ে? অল্প কথা বলেন। অল্প কথায় ডান দিকে বলতে এটা মূলত হচ্ছে যে শনির আঙ্গুল। তো শনির আঙ্গুল আপনার বৃহস্পতির দিকে আপনার ঝুঁকে আছে। তো বৃহস্পতিকে যদি ঢুকে থাকে, তাহলে বৃহস্পতির গুণাগুণ আপনার রক্ষা করবে এবং শনি তার দৃষ্টিকোণ থেকে আপনার ফিরে আসবে। সংখ্যাতত্ত্ব বলো। আচ্ছা, সংখ্যাতত্ত্ব। আচ্ছা, এই যে আমরা সংখ্যাতত্ত্ব যে মৌলিক যে 9টা সংখ্যা আমরা জানি বা পড়ছি বা শিখছি, এর ভিতরে এই নাম্বার 7 এটা কোন প্ল্যানেটের অধীনে? নাম্বার 7 কেতু স্যার। এই কেতু মানুষের জীবনে যদি নিচস্থ হয় তাহলে কি প্রভাব ফেলে? সংখ্যা বলেন। অনেক খারাপ প্রভাব হলে কেতু তো আপনার মানে মানুষকে পেঁচিয়ে ফেলে, আপনার তার মামলা মোকদ্দমা, তারপরে আপনার তার মানে আর্থিক ক্ষয়ক্ষতি, লোকসান ইত্যাদি আপনার অনেক কিছু আপনার মানে ক্ষতি করে। মামলা মোকদ্দমা, বিশেষ করে মামলা মোকদ্দমা, আপনার কর্মজীবনে বাধা, পেশাগত জীবনে দিশা খুঁজে পাওয়া, অস্ত্র প্রচার ইত্যাদি আপনার অনেক কিছু হয়।
ধন্যবাদ। কেতু জাতকের একটা গুণ আছে, এই গুণটা সচরাচর কি গুণ? কেতু স্যার আকস্মিক ফলদাতা। হ্যাঁ, আর একটা গুণ আছে, যদি না আরেকটা পারে গুণ- বলে যে আধ্যাত্মিকতা তাকে এগিয়ে নিয়ে হ্যাঁ। যায়, এবং কেতু জাতকরা সবসময় একটা জিনিস দেখা সাথে মেজারমেন্ট করতে পারে গোপনে। হ্যাঁ স্যার, ঠিক দেবতা আছে। দেবতা থাকে। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো করছেন। আমাদের অন্য টিচাররা প্রশ্ন করেন এবারে আপনাকে। প্রশ্ন করবেন আমাদের নীরজ কান্তি স্যার, বলেন। তপনদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ দাদা, আপনি কোন রাশির জাতক? আমি বৃশ্চিক রাশির জাতক। কোন নক্ষত্র? বৃশ্চিক রাশি আমাদের দ্বাদশ রাশির অনুরাধা নক্ষত্র। বৃশ্চিক রাশি। অনুরাধা নক্ষত্র 9 নম্বর 8 নম্বর রাশি চক্রের 8ম গৃহ। অনুরাধা নক্ষত্র কার অধিপতি? অধিপতি গ্রহ কে? অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে যে আপনার শনি। শনি সংখ্যা তত্ত্বে কোন সংখ্যাকে প্রতিনিধিত্ব করেন? সংখ্যা তত্ত্বে আপনার কি করে স্যার? শনি সংখ্যা তত্ত্বে শনির কোন কোন সংখ্যাটাকে প্রতিনিধিত্ব করেন? কোন সংখ্যা দ্বারা নির্দেশ করেন? শনির সংখ্যা কত? মানে শনির সংখ্যা কি? শনির সংখ্যা কোনটি? শনির সংখ্যা 8 স্যার, 8 স্যার। শনির সংখ্যা 8। আচ্ছা, শনি হ্যাঁ। আমাদের হাতে হাতে হ্যাঁ। শনির ক্ষেত্র কোথায় এবং শনির আঙ্গুল কোনটি? শনির আঙ্গুল এটা স্যার, এটা এটা শনির আঙ্গুল। শনি এটা স্যার। শনির আঙ্গুল কি আমরা কি কোন আঙ্গুল বলি? এটা আপনার মর্দমা আঙ্গুল। মধ্যমা। আর শনির ক্ষেত্র? মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। মেষ, বৃষভ, মিথুন, শনির কর্কট, ক্ষেত্রটা সিংহ। দেখাই দেন দাদা, শনির ক্ষেত্রটা দেখাই দেন হাতে। শনির আঙ্গুল দেখাইছেন, আমার শনির ক্ষেত্রটা দেখাই দেন। দাদা আপনি প্রশ্ন বোঝেন না, প্রশ্ন না বুঝে উত্তর দিচ্ছেন। আপনি শনির ক্ষেত্র কোনটা? মেষ, বৃষভ, মিথুন। শুনতে পাচ্ছে না। হ্যাঁ দাদা, তপনদা। হ্যাঁ, নিচে 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 নিচে, এই যে মধ্যাঙ্গুলের নিচের অংশ। শনির ক্ষেত্র। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ দাদা। সব আমার শেষ। আচ্ছা, এবার প্রশ্ন করবেন জয়ন্ত কুমার দেব। তপনদা নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার স্যার। স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে না স্যার। জয়ন্ত বাবুর নেট দুর্বল। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না। আমরা শুনতে পারছি, জয়ন্ত বলেন। তপনদা, আপনার হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, দুইটি রাশিপতি হচ্ছে মঙ্গল। তো হ্যাঁ, স্যার। মঙ্গল কোন জায়গায় ভালো ফলদাতা হয়? মঙ্গল আপনার এটা হচ্ছে যে মঙ্গলের উঁচু স্থান, আর এটা হচ্ছে যে দ্বিতীয় মঙ্গল নিচু স্থান। মঙ্গল আপনার এখানে আপনার ভালো অবস্থানে থাকে। জায়গায় এই যে বুধের মানে ক্ষেত্রে নিচে। আপনি প্রশ্নটাকে বুঝুন, হ্যাঁ, স্যার, বুঝুন। বলুন। আমি হাতে বলছি না, আমি বলছি যে মঙ্গল হচ্ছে মেষ রাশি এবং ও আচ্ছা, বৃশ্চিক রাশি। বুঝছি স্যার। বৃশ্চিকে ভালো এই থাকে। দুটোর মধ্যে মেষের কোন মঙ্গল, রাশিতে এসে ভালো ফল দেয়? হ্যাঁ, মেষের মঙ্গল আপনার অগ্নিকারক, আবার বৃশ্চিকের মঙ্গল শান্ত। বৃশ্চিকে ভালো ফল দেয়। আচ্ছা আচ্ছা, তাইলে আপনি এবার বলুন তো যে রোহিণী নক্ষত্র তার অধিপতি গ্রহ কোনটা? তার
রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের, হ্যাঁ, এটার অধিপতি গ্রহ কোনটি? রোহিণী নক্ষত্র কি কি প্রশ্ন করছেন? আজানের জন্য শুনতে পাচ্ছি না স্যার। রোহিণী নক্ষত্র সাথে আচ্ছা, আজানের জন্য রোহিণী শুনতে যে পাচ্ছি না নক্ষত্র, স্যার। একটু বিরতি স্যার, নেন, হ্যাঁ। একটু রোহিণী বিরতি নেন। নক্ষত্রের রোহিণী নক্ষত্রের হ্যাঁ। অধিপতি হচ্ছে যে চন্দ্র। চন্দ্র হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রোহিণী আপনি নক্ষত্রের হচ্ছে, অধিপতি চন্দ্র। আজানের জন্য শোনা যাচ্ছে না হ্যাঁ। স্যার। আজান জয়ন্ত দিচ্ছে যে স্যার, শোনা একটু যাচ্ছে বিরতি না। নেন, আজান হচ্ছে, একটু বিরতি নেন। আচ্ছা আপনি বিরতি দেন শুনতে মানে রোহিণী নক্ষত্রের না অধিপতি বলেন না, চন্দ্র। একটু বিরতি দেন, ধন্যবাদ। জিএল এবার মন্ডল এবার স্যার, কি আপনি বলবো? একটু নোট করে দেন। হ্যাঁ স্যার। জয়ন্ত ভাই কোশ্চেন শেষ। আমি প্রশ্ন করবো এখন। আর আছে হ্যাঁ। আর প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, নামাজের জন্য, আজানের জন্য তো স্যার বিরতি দিচ্ছিলাম স্যার। আচ্ছা বলো। আচ্ছা বলুন তো, যে 9টা গ্রহ আছে তার মধ্যে দেবতাদের গুরু কোন গ্রহকে বলা হয়? বৃহস্পতি স্যার, বৃহস্পতি। তো অস্তরেখায় হৃদয় রেখা আমরা যেটাকে বলি, সেই হৃদয় হ্যাঁ। রেখা থেকে আয়ু কত বছর বিচার করা হয়? 80 বছর স্যার, 80 বছর। আপনার হচ্ছে 12 তারিখে যে ব্যক্তির জন্ম হলো, সেই ব্যক্তি হ্যাঁ, ড্রাইভার নাম্বার 3 হলো। তো এই যে 3 হ্যাঁ। পেলাম আমরা, কোন কোন গ্রহের সমষ্টিতে 3 পেলাম? 1 এবং 2, 12, তারপরে 21। না 12 তারিখেরটাই বলুন। 12 তারিখে যে আমরা 3 পেলাম, এই 3 কোন দুইটা গ্রহের সমন্বয়ে পেলাম? রবি এবং আপনার চন্দ্র। হ্যাঁ ঠিক আছে স্যার, পরবর্তী। হ্যাঁ, আপনার শেষ। ডেসিমাল স্যার আপনি কোশ্চেন করবেন, 3টা কোশ্চেন করবেন, বেশি করতে পারবেন না। আমি আর কি প্রশ্ন করব? স্বপন কুমার চক্রবর্তী, রোল নাম্বার 1, অর্থাৎ সূর্য। কি? সূর্যের হ্যাঁ। আলোয় উনি আলোকিত হোক। তো রবি তুঙ্গস্থ হন কোন রাশিতে? রবি তুঙ্গস্থ হয় স্যার মেষে। কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ? আপনার এটা রবি মেষে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। ধন্যবাদ। এইবার হচ্ছে আপনার রোল নাম্বার 1, মানে সবার শীর্ষ নাম্বার। তো এই হ্যাঁ। 1, 10 বা 1 যে কোনো একটি, মানে এই রবির নক্ষত্রের নাম বলতে পারবেন? যে কোনো একটি রবির নক্ষত্রের নাম। রবি নক্ষত্রের নাম হচ্ছে যে আপনার আপনার রবি তো নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। কোনটা নেব? না, নক্ষত্র কয়টা কয়টার কথা বলছেন? একটা অশ্বিনী। ও আচ্ছা আচ্ছা, তাহলে 1, 10, 19, 28 এই 4টা তারিখে জন্মগ্রহণকারী জাতক রবির জাতক। তাহলে 28 তারিখে হ্যাঁ। যে জন্মগ্রহণ করেছে সে কোন কোন গ্রহের সমন্বয়ে 28 তারিখ হয়েছে?
এটা 2 হচ্ছে যে আপনার মানে চন্দ্র, 8 হচ্ছে যে আপনার শনি। তা শনি এবং চন্দ্রের মিলনে এটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে শনি আর চন্দ্রের সম্মিলনে সৃষ্টি হয়েছে। শনির দুটি ঘর, সেই রাশি চক্রে দুটি ঘর কি কি? শনি আপনার 2টি রাশি হচ্ছে যে, একটা হচ্ছে যে আপনার ধনু, বিশ্ব মিথুন কর। ধনুর বাড়িতে রে। হ্যাঁ, শনি এটা তো মাথায় এখন আসতেছে না। শনি রাশি, শনি নিজস্ব হয়েছে? গৃহ। আচ্ছা, সুন্দর। প্রশ্ন বেশি করে তো চারটা, পাঁচটা আমার একটু সব থেকে বড় কথা হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী এই বয়সে আমাদের যে সাপোর্টটা দিয়েছে, আসলে সত্যিকারে মুগ্ধ। তো ধরেন এই যে কথার জড়তা আমরা পাচ্ছি, এই কথার জড়তা যে শনির দুটি ঘর, একটা মকর আর কুম্ভ, উনি জানেন না, এটা হতেই পারে না। না না স্যার, এটা মকর আর কুম্ভ স্যার, আপনার সরি স্যার, ভুল হয়ে গেছে, যে এটা মেমোরিতে আসছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনিও আমাদের জন্য আরেকটা আশীর্বাদ প্রশ্ন করবেন, করেন বিশেষ স্যার, করে আরেকটা প্রশ্ন করতে পারেন। শনি। আচ্ছা, আমরা এরপরে যাব রোল নাম্বার 2। 2 এর রোল নাম্বার হলো সুভাষ চন্দ্র রায়। সুভাষ চন্দ্র রায়। স্যার আমি একটু অনুরোধ করবো স্যার, সবাইকে বলে দিন, ওরা নার্ভাস হয়ে যাচ্ছেন স্যার, আপনারা একটু সাহস দেন স্যার। না না, নার্ভাস কেন? প্রশ্ন তো কেসিবাল স্যার বেশি করে, যে গৌরঙ্গ স্যার বেশি করে। এত বেশি প্রশ্ন করা যাবে না। আপনারা এত প্রশ্ন, আপনার বরাদ্দ আছে 3টা, আমরা 6টা 7টা, কেসিবাল স্যার 7টা কোশ্চেন করছে, গৌরঙ্গ স্যার 5টা করছে। সরি স্যার, আর করবো না। কারণ হলো তারা পারে, কিন্তু শেষ বেলায় আপনারা এতগুলো কোশ্চেন করবেন না, কোশ্চেন অল্প করবেন। আচ্ছা, সুভাষ চন্দ্র রায়, প্রথম প্রশ্ন আপনার, 2 এ 2 কত হয়? স্যার চন্দ্র চন্দ্র 2 চন্দ্র মিলে 4 রাহু হয়। তাই হয়। এখন এই 4 গ্রহ, এই যে 4 সংখ্যা, এইটা কোন গ্রহের সংখ্যা? রাহুর সংখ্যা। এই রাহু কোন রাশিতে তুঙ্গ হয়, কোন রাশিতে নিচস্থ হয়? রাহু তুঙ্গ হয় যে মিথুনে তুঙ্গ হয় 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, আর ধনুতে হয় ও নিঃস্ত হয় ওই 20 ডিগ্রি 30 ডিগ্রি। গুড গুড গুড। তারপরে হলো রাহুর রেখা হাতের কোথায় থাকে? হাত দিয়ে দেখাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে রাহু রেখা, এই স্যার, এই রাহুর তো একটা নাম আছে যে উচ্চ মঙ্গল আর নিম্ন মঙ্গল, ওটা 2 জায়গায় হয়। রাহু তো মূলত রাহু রেখা শিরোরেখাকে যদি কর্তন করে কি হয়? তা শুধু শিরোরেখা কর্তন করবে, করিয়া অন্য কোনো জায়গায় যাবে না, ওই কর্তন পর্যন্তই। এটা তো প্রশ্ন অনেক বড়। কর্তন করবে, যতটুকু আগাবে ততটুকু ফল দেবে। হ্যাঁ স্যার, রাহু যদি শিরোরেখাকে কর্তন করছে, আগাই যায় নাই। কর্তন করলে দুর্ঘটনা হইতে পারে, রোগ হইতে পারে, ওদের মৃত্যু হইবে না, বা মাথায় ব্যথা হইবে না, বা হবে না, এইটা একটু। বৃহস্পতি কোন রাশির অধিপতি? বৃহস্পতি স্যার, ওই বৃহস্পতি 2টা ঘর আছে, যে ধনু আর কোন 2টা ঘর? ধনু আর মিন। ধনু আর মিন। ধনু আর মিন স্যার, মিন রাশি, ব্রাহ্মণ। এই যে বৃহস্পতি, সে কোথায় তুঙ্গস্থ হয় আর কোথায় নিচস্থ হয়? বৃহস্পতি তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে 0 ডিগ্রি 3 ডিগ্রি, আর নিচস্থ হয় মকর রাশিতে 0 ডিগ্রি। বৃহস্পতি তুঙ্গস্থ হয়, বৃহস্পতি তুঙ্গস্থ হয়, ঠিক আছে স্যার, কর্কট রাশিতে 0 ডিগ্রি 3, আর নিচস্থ মকর রাশিতে 0 ডিগ্রি 3। তাহলে কি হলো, তুমি বলছো কর্কট আর কি বলছো, কিন্তু আসলে কোন জায়গায় উচ্চস্থ হয়, কোন জায়গায় নিচস্থ হয়? ওই দিন কর্কটে উচ্চস্থ হয়, আর ওই সপ্তমী নিচস্থ, উচ্চস্থ হবে সপ্তমী নিচস্থ। বাস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে প্রশ্ন করবেন গৌরঙ্গ স্যার, কোশ্চেন 3টা করবেন, বেশি করবেন না। আপনি
কিসের উপর করেন? সুভাষ বাবু, সনাতন জ্যোতিষে করেন। এই আদ্রা নক্ষত্র কোন গ্রহের অধিপতি? স্যার এটা এই মুহূর্তে মনে নাই, এটা একটু নক্ষত্র স্যার অন্য প্রশ্ন করেন। বাদ দিয়ে দিলাম। আচ্ছা, অনেক সময় হয়ে থাকে, আমাদের হয়ে থাকে, শুধু এই মুহূর্তে স্যার মনে করতেছে না, পড়ছিলাম স্যার, স্যারেরা পড়াইছে সবই। 1 নম্বর নক্ষত্রটা কি? অশ্বিনী। এটা কোন গ্রহের অধিপতি? কেতু, কেতু স্যার। ধন্যবাদ। আচ্ছা, এই যে হাতের এই যে মাঝখানে যদি তিল থাকে তাহলে কি হয়? স্যার ওটা হলো কেতুর পর্ব। কেতুর পর্বে তিল থাকলে স্যার ওই সবসময় খারাপ ফল দেবে। কেতু ওই সময় আমরা দিয়ে বৈদ্যুতিকদের বলতে কেতু নিঃস্ব হয়ে গেছে, ও জায়গায় তার দুর্ঘটনা হইতে পারে, বিপদ হইতে পারে, গুপ্ত শত্রু হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওটা থাক। এই বৃদ্ধাঙ্গুল যদি বাঁকা হয়, যে বৃদ্ধাঙ্গুল, তাহলে কি হয়? স্যার ওটা আমার এই মুহূর্তে মনে নাই, ওরা স্যারে পড়াইছে। আচ্ছা, হাতে এই যে এই জায়গাটা যদি উঁচু হয়, চন্দ্রস্থান, চন্দ্রের পর্ব। হ্যাঁ স্যার, স্বাভাবিক উঁচু হইলে ভালো, বেশি উঁচু হইলে ওনার জল থেকে বিপদ হইতে পারে, মাতৃকষ্ট হইতে পারে, জল রোগ হইতে পারে। হ্যাঁ, স্বাভাবিক উঁচু থাকলে ভালো, বেশি উঁচু থাকলে ফলগুলো হবে। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো পারছেন। আমি করবো না, ওই প্রেসিডেন্ট সাহেব আমরা অবজেকশন দিয়ে জবাব করছি। ধন্যবাদ। অন্য স্যার প্রশ্ন করি। নীরজ কান্তি রায় স্যার বলেন। সুভাষ দা, ভালো আছেন? নমস্কার স্যার। নমস্কার। আপনি পেশায় কি করেন? আমি স্যার শিক্ষক। শিক্ষক পেশা, এই শিক্ষকতা পেশা কোন গ্রহ দেখে? বুধ দেখে, বৃহস্পতিও দেখে। দুইজন গুরু দেখে মূলত বৃহস্পতি, কিন্তু বুধেরও এটা হাত থাকতে হইবে। আচ্ছা, আমরা যদি বৃহস্পতিকে ধরি তাহলে আপনার বৃহস্পতির সংখ্যা কোনটা? সংখ্যা তত্ত্বে 3। যদি এই 3 আপনি মাসের কোন কোন তারিখ 3 নির্দেশ করেন? এটা 3 তারিখ, আর হলো যে 3, আর হলো 3, 13, 12 তারিখ, 21 তারিখ, এই 21 তারিখ, এই পর্যন্ত এই 3 নির্দেশ করে। করতলে যদি, হ্যাঁ বলুন স্যার। আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ, এটা আপনাদের একটা সূত্র, এই সূত্রটা আমাদের স্যার ওই সংখ্যা তত্ত্বের কোনোদিনও মুখস্থ করতে হবে না, এগুলো কিন্তু আমি মুখস্থ করি। আচ্ছা, ঠিক আছে, না অতিরিক্ত বলার দরকার নাই। আমি বলছি করতলে বৃহস্পতির ক্ষেত্রে সব ক্ষেত্রে একটা চিহ্ন আছে, সব ক্ষেত্রে অশুভ, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে শুভ, সেই চিহ্নটা কি? করস স্যার, করস চিহ্ন। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে স্যার, আমার চিনি। আচ্ছা, জয়ন্ত কুমার দেব স্যার বলেন। সুভাষ দা ভালো আছেন? হ্যাঁ, নমস্কার স্যার। আপনি প্রশ্ন বুঝবেন এবং যতটুকু প্রশ্ন করা গেছে ততটুকু উত্তর দিবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। ঠিক আছে? রাশি কয়টা? রাশি স্যার 12টা। আপনি প্রায় বন্ধুর মেয়ের বিয়েতে বেড়াতে গেছেন, ওইখানে একজন পণ্ডিত মশাই একটা হরোস্কোপ আপনার দিয়ে বললো যে বলেন তো তার রাশিটা কি, আপনি কি করে বলবেন? স্যার, যে জায়গায় চন্দ্র থাকবে ওইটা রাশির, যে লগ্ন থাকবে লং থাকবে লগ্ন। আপনাকে প্রশ্ন করা হয়েছে রাশি কোনটা, সেটা বলবেন। আপনার লগ্নটা সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু ওই অতিরিক্তটা বলবেন। আপনি হচ্ছে মঙ্গলের নিউমারোলজিতে সংখ্যা হচ্ছে মঙ্গল। এখন কারো জন্ম তারিখে প্রায় যদি 9 সংখ্যার অতিরিক্ত পরিমাণটা একটু বেশি হয়, তাইলে মঙ্গলের কি রক্ত দুষ্ট পীড়া টিরা এগুলো কি হবে? রাশি হবে না। স্যার প্রশ্নটা ভালো বুঝি না। 9 সাথে কি যুক্ত হবে স্যার? মানে জন্ম তারিখে 9 সংখ্যার আধিক্য আছে, সংখ্যা আছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কি মঙ্গলের রূপ রক্ত দুষ্ট পীড়া এগুলো হবে না। স্যার মঙ্গল শুভ থাকলে এগুলো হবে না। মঙ্গল যদি খারাপ অবস্থা থাকে তাহলে রক্তজনিত অনেক রোগ হইতে পারে। আচ্ছা, হস্তরেখায় আপনার হচ্ছে আঙ্গুল হচ্ছে আমাদের 5টা, তাই তো? হ্যাঁ স্যার। এবার শুক্রের আঙ্গুল এবং আঙ্গুল, এই 2টা আঙ্গুল কোনটা কোনটা? শুক্রের আঙ্গুল স্যার
শুক্র তো শুক্রের আঙ্গুল এবং বুধের আঙ্গুল। শুক্রের ক্ষেত্র তো স্যার এই বড় ক্ষেত্রটা, শুক্রের ক্ষেত্র। ক্ষেত্র বলে নেই, আপনি প্রশ্ন বুঝুন আর কি। শুক্রের আঙ্গুল কোনটা আর বুধের আঙ্গুল কোনটা? স্যার শুক্রের আঙ্গুল হবে এইটা, ঘাবড়াবেন না। এইটা এইটা শুক্রের আঙ্গুল হবে, এটা বুধের আঙ্গুল হবে। ওই যে আপনি প্রশ্ন বুঝলেন তো? শুক্রের আঙ্গুল কোনটা আর বুধের আঙ্গুল কোনটা? বুধের আঙ্গুল কোনটা বলুন? বুধ তো স্যার এই বুধ, এই কনিষ্ঠ আঙ্গুল। হ্যাঁ, আর তাহলে শুক্রের আঙ্গুল কোনটা? ঠিক আছে। শুক্রের তো ক্ষেত্র, শুক্রের আঙ্গুল তো এইভাবে তো কিছু জানি না। শুক্রের আঙ্গুল মানে বৃদ্ধ আঙ্গুল। আচ্ছা নেন স্যার, না স্যার জানি না, এটা জানি না স্যার। তো আপনার রোল নাম্বার 2 স্যার। 2 মানে চন্দ্র, তাই তো? এটা চন্দ্র, সবাই জানে। হ্যাঁ। বিংশোত্তরী মতে চন্দ্রের দশা কয় বছর? স্যার এই মতো মনে নেই, এই মতো ভুলে গেছি স্যার, মুখস্থ হয়েছিল। ভুলে গেছেন? আচ্ছা, বেশ ভালো। এমনি স্যার আপনার দেখলে ভয় লাগে, এটা মুখস্থ জিনিস স্যার, একেবারে এরা সবচেয়ে প্রথম মুখস্থ, কিন্তু মনে নেই স্যার। তাহলে শুক্রের শুক্রের নিজস্ব গৃহ কোনটি? শুক্রের হলো তো 2টা গৃহ, একটা হলো যে তার ওই তুলা, আর একটা হলো যে বৃষ। এর ভিতর স্বস্তি মনে করে, শান্তি মনে করে কোন গ্রহে? তুলায় স্যার, তুলায় স্যার। হ্যাঁ, তুলার শুক্রের বর্ণ কি আর বৃষের শুক্রের বর্ণ কি? বৃষের শুক্রের বর্ণ সাদা। হ্যাঁ, তুলারটা? তুলার শুক্রের বর্ণটা, আছে এই মতো মনে নাই স্যার। হ্যাঁ, থাক, জল সাদা। জল সাদা হচ্ছে বৃষ আর শুক্র হচ্ছে দুধ সাদা। দুধ সাদা, হ্যাঁ, সুন্দর। তো শুক্রের প্রতিকার কি? জ্যোতিষশাস্ত্রে শুক্রের প্রতিকার কি? ওই ডায়মন্ড। এর মূল কি? শুক্রের প্রতিকারের জন্য কি মূল ব্যবহার করা হয়? স্যার মূল পারি না স্যার, জানেন না? আচ্ছা আচ্ছা। শুক্রের মানে ইষ্ট দেবতা কে, এটা কি জানেন? শ্রীকৃষ্ণ শুক্রদেব স্যার। হ্যাঁ, শুক্রের একটা জন্ম তারিখ বলেন, জন্ম তারিখে শুক্র আছে এমন একটা জন্ম তারিখ বলেন। শুক্রের তারিখ কোনটা? মাসে শুক্রের 6 আর কোনটা? 6 আর 6 আর 10 হলো 15। সুন্দর। 15 তারিখ কোন কোন গ্রহ নিয়ে 15 হয়েছে? আর ওই এক রবি আর বুধ। হ্যাঁ, রবি আর বুধ। ধন্যবাদ। নেক্সট, রোল নাম্বার 3, শ্যামল কান্তি মন্ডল। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। শ্যামল বাবু, স্যার আদাব স্যার। আপনারা তো সংখ্যা তত্ত্ব করছেন, তাই না? জি স্যার। জুলাই মাসের সংখ্যা কত? স্যার 7 স্যার। জুলাই মাসের সংখ্যা 7। এখন এই জুলাই মাসের নিউমেরোলজিক ভ্যালু কত, অর্থাৎ সংখ্যা তত্ত্বের মান কত? জুলাই, JULY। স্যার একটু হিসাব করে বলবো স্যার? হ্যাঁ, হিসাব করে বলতে হবে, পরীক্ষা তো পরীক্ষাই। বলেন। স্যার 5 স্যার। খুলনা জেলার মান কত? স্যার খুলনা বিকেল
অক্সিজেন চার। এখন শুক্রের ক্ষেত্রে যদি শুক্রের ক্ষেত্র কোনটা দেখান তো? শুক্রের ক্ষেত্রে এটা স্যার। শুক্রের ক্ষেত্র যদি নির্ভেজাল থাকে তাইলে কি হয়, আর যদি ভেজাল যুক্ত থাকে, নেট থাকে, জাল থাকে, তাইলে কি হবে? শুক্রের ক্ষেত্রে নির্ভেজাল থাকলে তাদের ভিতরে স্যার মাধুর্যবোধ বা স্বাভাবিক সৌন্দর্যবোধ প্রবল থাকে, এবং আর যদি কাটাকাটি জাল থাকে বা তিল জাল থাকে, চেপে কাটাকাটি থাকলে তাদের ভিতরে পশুত্ব ভাব বা যেটা বোঝায় স্যার একটু কঠোরতা, এগুলো স্যার চলে আসে স্যার। রোগ বলাই নাই, অর্থাৎ ওইটা হলো হ্যাঁ স্যার, অশুভ বুঝায়, যৌন সংক্রান্ত রোগে তারা স্যার কষ্ট পেয়ে থাকে স্যার। থাকে না। আচ্ছা, জানতো সংখ্যা তত্ত্ব তো করছেন তাই না? জি স্যার। আপনি তো দশা নির্ণয় পদ্ধতি শিখছেন তাই না? এখন এক ভদ্রলোক আসলো, তার কি দশায় জন্মগ্রহণ করছে এটা কি করে বের করবেন? বিস্তারিত বলুন। পারেন কিনা, এগুলো শিখছেন কিনা? না পারলে বলবেন যে না। স্যার শিখেছিলাম স্যার, কিন্তু স্যার আচ্ছা যাই হোক, তারপর বলেন তো, আমরা এই যে খুলনার সংখ্যা পেলাম কত স্যার? ইউভিডব্লিউ খুলনার পেয়েছি 7, খুলনার সংখ্যা কত? ইউভিডব্লিউ স্যার, স্যার এখানে একটা ভুল আছে স্যার। খুলনার সংখ্যা 4, এবার বলেন। জি স্যার। আচ্ছা, খুলনার সংখ্যা একবার বলছেন আপনি 4, কিন্তু আবার যখন রিকল করলাম তখন কিন্তু আপনি আবার ওখানে চলে গেছেন। আচ্ছা, কুম্ভ রাশি এবং মকর রাশি অধিপতি কে? স্যার মকর কুম্ভ স্যার শনি স্যার। আচ্ছা, এই শনি আপনার দ্বাদশ রাশিতে কোথায় বলবান আর কোথায় নিচস্থ হয়, মানে উচ্চস্থ, তুঙ্গস্থ আর নিচস্থ? স্যার শনি স্যার তুলায় স্যার 20 ডিগ্রিতে স্যার শনি উচ্চস্থ স্যার। আর নিচস্থ? আর মেষের 20 ডিগ্রিতে শনি নিচস্থ স্যার। গুড, ভেরি গুড। এরপরে প্রশ্ন করবেন গৌরঙ্গলাল স্যার, বলেন কোন বিষয় করবো? আমার তো একটি আচ্ছা, আপনি পারবেন সনাতন থেকে শুরু করেন। পাঁচটি এবং নিউরোলজির উপরে সিরিয়ালে করে দেন। আচ্ছা, শ্যামল বাবু স্যার যে নমস্কার। আমরা যে হাতে অনেকগুলো রেখা আছে স্যার, এইখানে একটা রেখা আছে যে শিরোরেখার উপর একটা আছে হৃদয় রেখা। এই হৃদয় রেখাটা যদি সুন্দর সরল ভাবে বৃহস্পতি চলে যায় তাহলে এই জাতকে কি কি গতিবিধি লক্ষণ করা যায়, দেখা যায়? হৃদয় রেখা যার হাতে সুগঠিত তার স্যার মন মানসিকতা অনেক ভালো হয় স্যার, স্বাস্থ্য সে হচ্ছে স্যার সৌভাগ্যবান হয়, এবং তার হচ্ছে বহুমুখী প্রতিভা থাকে, এগুলো স্যার। আর কি? আচ্ছা থাক, ওটা আপনার কি আছে, যত আসছে থাক। এই যে আমাদের হাতের ভিতরে যে আঙুল আছে, এই যে আঙুলটা, এই যে মধ্যম আঙুলের পাশে আঙুল, এই আঙুলটাকে কি আঙুল বলে? অনামিকা স্যার। অনামিকা স্যার। মাঝখানে আঙুলটাকে কি আঙুল বলে এবং কোন গ্রহের অধিপতিটা? স্যার অনামিকা স্যার, এটা হচ্ছে রবি গ্রহের আঙুল স্যার। এই রবি গ্রহের আঙুলটা যদি এই মাথাটা একটু বাঁকা থাকে
এই শনির দিকে যদি এরকম বাঁকানো থাকে, যে যেমন আমার একটা বাঁক আছে, এই জাতকে কি প্রভাব পড়ে? স্যার বলতে আচ্ছা যাক, ওটা বাদ। স্যার শনি অভিমুখী হলে স্যার স্যার শনি অভিমুখী হলে তার বন্ধুত্বতে খানিকটা স্যার নেগেটিভিটি আসে স্যার। আচ্ছা, উত্তর দেবেন না, যা পার্সে দিছে বুঝতেছিল সেটা আপনারা বিচার করবেন। হ্যাঁ, এই রবি গ্রহের এই যে বুড়ো রবির আঙুলের নিচে যদি এখানে এই তিল থাকে তাহলে কি হয়? এই রবির কার্যকরটা কি করে সে এই তিলটায়? রবির কার্যকারিতাটা মিলান করে দেয় স্যার। তার হচ্ছে বিদ্যা বা চাকরির ক্ষেত্রে স্যার একটা টিচারকে দেন। আচ্ছা, তারপর হলো এখন প্রশ্ন করবেন হলো বিরোজকান্তি স্যার, বলেন। শ্যামলদা ভালো আছেন? ভালো স্যার, নমস্কার স্যার। আপনি তো প্রাইমারি স্কুলের শিক্ষক। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রাইমারি স্কুলে কাদেরকে পড়ানো হয়? তাদের স্টুডেন্টদের, শিশুদের। এই শিশুদেরকে আমাদের নবগ্রহের মধ্যে কোন গ্রহ প্রতিনিধিত্ব করেছে বা ইন্ডিকেট নির্দেশ করেছে? এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার। বালগ্রহ। বালগ্রহ কাকে বলে? স্যার স্যার মনে বুধ। যদি বুধ কারো নেগেটিভ থাকে, যদি বুধ কারো নেগেটিভ থাকে তার হরস্কোপে, তাহলে সেই ব্যক্তির মধ্যে চারিত্রিক দিক দিয়ে কি দেখা যায়? একটা বৈশিষ্ট্য বলেন। বুধ নেগেটিভ থাকলে স্যার, নেগেটিভ থাকে, তার ভিতরে স্যার কোমলতা হ্রাস পায় স্যার। আর কিছু? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে স্যার, তাদের যোগাযোগ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা নেগেটিভ থাকলে বলছি, যদি নেগেটিভ থাকে। হ্যাঁ স্যার, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র ভালো যায় না এরকম স্যার, বুধের ক্ষেত্রে নেগেটিভ থাকলে এরকম সমস্যা। আচ্ছা, বুধকে আরেকটা কারক গ্রহ বলা হয়, বুধকে আরেকটা কারক গ্রহ বলা হয়, সেটা হচ্ছে কোন কারকতা? আরেকটা কারকতা বলেন যেটা আমাদের সবসময় কাজে লাগে। স্যার বিদ্যা বুদ্ধির কারকতা স্যার। হ্যাঁ, বিদ্যা বুদ্ধি বাক কারক হইতে পারে। আচ্ছা ঠিক আছে, বাক চাতুর্য এরকম স্যার। হ্যাঁ, তো সেখানে যদি নেগেটিভ প্রভাব থাকে তাহলে সেই ব্যক্তির কথাবার্তা কিরকম হবে? বুধের কথা বলছেন স্যার? হ্যাঁ, বুধের কথা। জড়তাপূর্ণ হবে স্যার, কথাবার্তা সমস্যা থাকবে। জি স্যার। আপনি কি আপনার নামের নিউমারোলজি করছেন? আচ্ছা ঠিক আছে, শ্যামল সংখ্যাটা, শ্যামল শব্দটা নিউমারোলজি করবো স্যার? হ্যাঁ করুন স্যার। 9 স্যার। 9। আচ্ছা, এই 9 হচ্ছে নিউমারোলজিতে, এরপরে কি আর কোন সংখ্যা আছে? তাহলে একে কি বলা হয়? 9 হচ্ছে নিউমারোলজির সৃষ্টিকারক সংখ্যা স্যার। এর সঙ্গে যাই যোগ করা হয় সেটাই হয়ে যায় স্যার। আরেকটা কি, এরপরে কি আর কোন সংখ্যা আছে? না স্যার, নিউমারোলজিতে 9 এর পরে আর সংখ্যা নাই স্যার। তাইলে নিউমারোলজিতে সর্ববৃহত্তম সংখ্যা কোনটি? সর্ববৃহত্তম সংখ্যা 9 স্যার। 9। আচ্ছা, 9 যদি রাশিচক্রে, যদি আপনার রাশিচক্রে 9 কোন গ্রহের প্রতিনিধিত্ব করেন, নির্দেশ করেন? স্যার বিষয় আরেকটু স্পষ্ট হই স্যার। বলছি 9 কোন গ্রহকে নির্দেশ করেন? 9 হচ্ছে মঙ্গল স্যার, সেনাপতি মঙ্গল স্যার। সেনাপতি মঙ্গল। সেনাপতি যদি কারোর রাশিচক্রে নিচস্থ অবস্থা থাকেন তাহলে সেই ব্যক্তির চারিত্রিক দিক দিয়ে কি দেখা যাবে? তার ব্যবহারিক জ্ঞান বা
স্যার ভীরুতা, কাপুরুষতা, অলস ভাব এগুলো আসতে পারে তার ভিতরে। আচ্ছা, 9 সংখ্যার একটা আর বেশি করা যাবে না, ঠিক আছে স্যার, আচ্ছা, 5 পাঁচটা বেশি হয়ে গেছে। আচ্ছা স্যার, 5 জয়ন্তদেব স্যার বলেন। হ্যাঁ, শ্যামলকান্তি বাবু নমস্কার। নমস্কার স্যার। আপনার হচ্ছে সিংহ রাশির রাশি চিহ্ন কি? সিংহ রাশি স্যার, রাশি চিহ্ন হচ্ছে সিংহ স্যার, লায়ন স্যার, হেড অফ লায়ন। একটা রাশির পূর্ণমান কত ডিগ্রি স্যার? একটা রাশির পূর্ণমান কত ডিগ্রি? 30 ডিগ্রি স্যার। টোটাল রাশি চক্রের মান কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। আচ্ছা, আপনার 1 তারিখে জন্ম, 13 তারিখে জন্ম আর 21 তারিখে জন্ম, এই যে 3জন জাতক, তাদের মানে ড্রাইভার নাম্বার কোন কোন গ্রহের হবে? 1 তারিখ, 13 তারিখ, 21 তারিখ অধিকর্তা গ্রহ কোন কোন হবে? স্যার 1 তারিখ যার জন্ম তার স্যার হচ্ছে অধিকর্তা গ্রহ রবি স্যার। স্যার 13 তারিখ হলে 13 তারিখের কথা বলছিলেন স্যার? হ্যাঁ, 13 তারিখ হচ্ছে 4 হচ্ছে স্যার রাহু স্যার। আর 21 তারিখ? 21 হচ্ছে 3 স্যার হচ্ছে বৃহস্পতি স্যার। আচ্ছা, অস্তরেখায় আপনার এই যে হাত, ঠিক আছে, এখানে মস্তিষ্ক রেখা কোনটাকে বলা হয়? স্যার মস্তিষ্ক রেখা বা শিরোরেখা স্যার, এটা হচ্ছে আপনার শুক্র এবং বৃহস্পতি। কোনটা দেখান, আপনি দেখান, স্যার দেখান তো, হাতে এইভাবে দেখান, একটু জায়গায় দেখান, মাঝখানে, ক্যামেরা মাঝখানে এনে তারপর। হ্যাঁ হ্যাঁ স্যার, শিরোরেখা স্যার, শিরোরেখা। শিরোরেখা যদি চন্দ্রের দিকে ঢলে পড়ে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বা কি হতে পারে তার? শিরোরেখা চন্দ্রের দিকে ঢলে পড়লে স্যার, মনে করতে পারছেন বিদেশ গমনে বাধা বা এরকম। হস্তরেখায় মানে যে 9টা কোন ক্ষেত্রে কি ক্রস চিহ্ন সফল দেয়? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার, কথা বেঁধে বেঁধে আসলো স্যার, প্লিজ স্যার। বলছি হস্তরেখায় আপনার যে 9টা গ্রহ আছে সেই 9টার মধ্যে কোনো ক্ষেত্রে কি ক্রস চিহ্ন শুভ ফল দেয়? জি স্যার, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন সর্বদা শুভ ফল দেয় স্যার। ধন্যবাদ স্যার। নমস্কার। তাছাড়া শিক্ষক মানুষ তো, এইবার 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, এটা তো আমরা জানি। বৃহস্পতির 2টি গৃহ, কোন কোন গৃহ বৃহস্পতির? স্যার ধনু মিন বৃহস্পতি স্যার। ধনু আর মিন বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, তার সঙ্গে কে যুক্ত থাকলে গুরু চণ্ডাল হয়? বৃহস্পতি শুক্র যুক্ত থাকলে গুরু চণ্ডাল। আর কে থাকলে হয়? শুক্রকে তো দৈত্য গুরু বলা হয়, তাহলে চণ্ডাল কাকে বলা হয়? চণ্ডাল গ্রহ কাকে বলা হয়? স্যার কেতু। আচ্ছা, বেশ ভালো। বৃহস্পতির বিংশোত্তরী মতে বৃহস্পতির দশা কয় বছর? ছিল, মনে করতে পারছি না স্যার। আচ্ছা, বৃহস্পতির তারিখগুলো কত কত তারিখ? মাসের কোন কোন তারিখ বৃহস্পতির তারিখ? বৃহস্পতি স্যার 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ। হ্যাঁ, এইবার রাহু আর বৃহস্পতি যদি জন্ম প্ল্যানেটে এক ঘরে থাকে তাহলে তাকে কোন যোগ বলে? রাহু আর বৃহস্পতি একসঙ্গে। স্যার এটা হচ্ছে গ্রহণ যোগ স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এর পরবর্তীতে রোল নাম্বার 4 প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা। প্রণাম। হ্যাঁ, প্রণাম। প্রণাম।
বাবু 9 সংখ্যা আচ্ছা এটা কোন গ্রহের সংখ্যা? 9 সংখ্যা মঙ্গল গ্রহ সংখ্যা। কোনটা? 9 সংখ্যা মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ। আচ্ছা, মঙ্গল গ্রহ একটা মঙ্গল গ্রহ 2টি রাশিকে সে প্রতিনিধিত্ব করে। রাশি 2টি কি কি? মঙ্গল গ্রহের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আর জল রাশি আর জল মেষ রাশি। রাশি। কোনটা? মেষ রাশি আর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। আচ্ছা, পারছেন। এখন এই মঙ্গল, মেষের মঙ্গল কি? মেষের মঙ্গল মানে বহুত আচ্ছা, মেষের মঙ্গল অগ্নিকারক। আর অগ্নিকারক। বৃশ্চিকের মঙ্গল বৃশ্চিক মঙ্গল জল রাশি ও শান্ত মঙ্গল। তার মানে বৃশ্চিক হলো জল। জলের মধ্যে যখন মঙ্গল পড়ে তখন কি হয়? আগুন পড়ে কি হয়? ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন আপনি তো পুষ্টি তৈরি করতে পারেন। পুষ্টি তৈরি করতে পারেন? শিখেছি মোটামুটি। হ্যাঁ, আমি সব শিখেছি। না, আপনারা তো জ্যোতিষ হয়ে গেছে, পুষ্টি তৈরি করতে পারেন। এখন পুষ্টি তৈরি করতে গেলে একজন জাতকের কি কি দরকার হয়, কি কি আপনাকে জেনে নেবেন তার কাছ থেকে? একজন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মবার, জন্ম সাল। আর কিছু না? যদি আপনি যদি স্থান না জানেন তাহলে আপনি তার কিভাবে লঙ্গিচুট উত্তর এগুলি বার করবেন? আচ্ছা, ঠিক আছে। জন্মবার, জন্ম সময়। আচ্ছা, আর জন্মস্থান দরকার আছে। আচ্ছা, যাই হোক, এখন যদি মনে করেন যে একটি রাশিতে কয়টি নক্ষত্র বিরাজ করে? একটি রাশিতে 3টা নক্ষত্র থাকে। কয়টা? 3টা নক্ষত্র থাকে। 3টা নক্ষত্র। 3টা নক্ষত্র থাকে। 3টা নক্ষত্রের ডিগ্রি কত? তার ডিগ্রি যদি মেষ রাশি বলবো, তো মেষ রাশি থাকে অশ্বিনী ভরণী কৃত্তিকা। মানে একটা রাশিতে 3টা নক্ষত্র, সেই 3টা নক্ষত্র কত ডিগ্রি পরিভ্রমণ করে? কত ডিগ্রি মতলব একটা রাশি মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। গুড, ঠিক আছে। হৃদয় রেখায় যদি ঊর্ধ্বমুখী রেখা থাকে সেটা শুভ না অশুভ? স্যার, হৃদয় রেখা থেকে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে এখানে ওটার মধ্যে যদি কোন অশুভ চিহ্ন না থাকে শুভ ফল দেবে, যদি অশুভ চিহ্ন থাকে তো শুভ ফল দেবে না। হৃদয় রেখায় যদি জপ চিহ্ন, ক্রস থাকে বা তিল থাকে তাহলে কি হয়?